সামনেই কি যুদ্ধ আবার বাড়বে, যুদ্ধ বাড়লে মার্কেট ডাউন হবে, নাকি সামনে আমাদের মতে কি মনে হয়, এটা আমি ডিসকাস করবো আজকে, যে সামনে যুদ্ধ শেষ হবে, পার্মানেন্টলি শেষ হবে না টেম্পোরারিলি শেষ হবে। আবার তাহলে শেষ হলে তো সিজ ফায়ার হলে তো আবার উঠবে বাজার। আদেও কি 26,000 কোনোদিন যাবে, যে আপ ডাউন করছে, আপ যাচ্ছে আবার কোনোদিন ডাউন যাচ্ছে। এপ্রিল থেকে তো উঠেছে আমরা জানি, একবারে হু করে পারে না, বাট আদেও কি তাও জুন জুলাই নতুন অল টাইম হাই এগুলো কি হতে পারে? আদেও কি 26,000 যাবে, নাকি নতুন যুদ্ধ আবার শুরু হবে? ট্রাম্প আগের দিন বলেছে কি ইরান যদি ট্রেড ডিল না মানে তাহলে আবার গ্রাউন্ড ইনভেশন হবে, বড়ভাবে যুদ্ধ হবে। তো সেটা ডিসকাস করবো, যুদ্ধ হলেও কখন কি হতে পারে। ফার্স্ট অফ অল, উইদাউট ওয়েস্টিং এনি টাইম, এটা হোয়াইট হাউসের পেজ থেকে আমরা নিয়েছি কিছু কিছু পিকচার্স। দেখুন কি যা বলুক না বলুক, ভালো ভালো ছবি তো তুলতে হবে এদের। দেখুন সব কত রকম ছবি, আপনারাও চাইলে সার্চ করে পেতে পারেন, যে চায়না জিনপিং অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প ইউএস এর তরফ থেকে দুটো হেভিওয়েট। কোনোদিন কেউ ভাবতে পারে না যে দুটো হেভিওয়েট একসাথে এক জায়গায় কতটা টানাপোড়েনের মধ্যে ট্রাম্প থাকবে, যে চায়নাতে নিজে গিয়ে, চায়না নিজে না, ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চায়নাতে নিজে গিয়ে অ্যাটেন্ড করে ট্রেড ডিল করতে যাচ্ছে বা সিজফায়ারের জন্য ডিসকাস করতে যাচ্ছে কি করা যায়, কতটা মজবুর হবে সে। ঠিক আছে, নিফটির চার্ট তো পরের ব্যাপার, কারণ মার্কেট যদি এসব চার্ট আমরা দেখি না, কেন দেখি না? বিকজ আসলে হচ্ছে জিও পলিটিক্স। আপনারা অনেকে যারা আমার ভিডিও দেখেন জানেন চার্ট আমরা দেখি না কেন? বিকজ মার্কেট যদি এখানে বলে, ট্রাম্প যদি বলে এখান থেকে সিজফায়ার হলো না, তাহলে কি মার্কেট এখান থেকে সব সাপোর্ট ব্রেক ফ্রেক করে নিচে চলে যাবে? যদি সিজফায়ার হবে উপরে চলে যাবে। জানতে হবে এটাই, ফিনান্সিয়াল অ্যাডভাইজার তাকেই বলে যে সামনের দিনে অ্যাটলিস্ট 10 বারের মধ্যে 9 বার বলতে পারবে যে সামনের দিনে কি হবে, উপরে না নিচে। ওয়ান সাইডেড, আজকে ওয়ান সাইডেড আমার অ্যানালিস বলবো যুদ্ধের উপর, যুদ্ধের এরপরে কি পরিস্থিতিতে যাবে। তাও একটু বলি, এখানে যে সাপোর্ট নিয়েছিল, আমাদের যে সাপোর্ট লাইন দুটো টানা ছিল ক্রুশাল, এইটা আর এইটা, খুব ভালো জিনিস যে একদম এক্সাক্ট এই লাইন থেকেই বাউন্স ব্যাক করেছে। বেশি ডাউন যাবে না যাবে সেটা আমি ডিসকাস করব এবারে। তো আসল টপিক আজকে, যে যুদ্ধটার আজকে সিজফায়ার হবে নাকি এসক্যালেশন আরো বাড়বে। শর্ট ভিডিও হবে 10-15 মিনিটের, তো ভালো করে আমি দেখে নেব। দেখুন, ট্রাম্পের সাথে জিনপিং এর দেখা হয়েছে, চায়নাতেই হয়েছে। আগে পাকিস্তান অ্যাজ আ মিডিয়েটর কাজ করছিল, অ্যাজ আ ব্রোকার, মাঝখানে অ্যাজ আ ব্রোকার কাজ করছিল, যে দুজনের ট্রেড ডিল, ইরান আর ইউএস এর ট্রেড ডিলটাকে পাকিস্তান করানোর চেষ্টা করছিল। বাট এখান থেকে বোঝা গেল যে পাকিস্তানের কোনো স্টেবিলিটি নেই, মানে কিছু নেই, পাকিস্তান করতেই পারবে না সব। তো চায়নার সাহারা নিল। এবার চায়নাই কেন, এত তো ছিল, আমরা জানি ডিরেক্ট রাইভাল হচ্ছে চায়না আর রাশিয়া, হচ্ছে ডিরেক্ট রাইভাল ইউএস এর। চায়নাই কেন, কি এমন ট্রাম্প দেখলো, চায়নাই কেন? কেউ বলতে পারবেন? এত তো নাকি ভিডিও দেখেছেন, আমরা না দুদিন পরে এইসব নিয়ে ভিডিও বানাই, বাট আমরা রিসার্চ করে ঠিক জিনিসটাকে বলার চেষ্টা করি। বাট চায়নাই কেন, কেউ নিচে যদি কমেন্ট করেন খুব হ্যাপি হবো আমি। চলুন চায়নাই কেন এবার ডিসকাস করে যাক। রিজন, দুটো হেভিওয়েট কেন। নাম্বার ওয়ান, চায়নার ম্যাসিভ ইকোনমিক লেভারেজ আছে ওভার ইরান। ইরানের উপর ম্যাসিভ ইকোনমিক লেভারেজ দাঁড়িয়ে আছে, তাদের ইকোনমি দাঁড়িয়ে আছে, ইরানের জন্যও দাঁড়িয়ে আছে। কেন? বিকজ স্ট্রেট অফ হরমুজ বন্ধ তো হয়েছে, অ্যান্ড বন্ধ হওয়ার জন্য 20% অয়েল বা তেল ডিসরাপ্ট হয়েছে। আমরা সবাই জানি 20% দেশের সাপ্লাই ওখান থেকে আসে। এবারে এই যে এইখানটা যে পুরো ইউএস অ্যান্ড ইরানের যুদ্ধের জন্য যে এইখানে যে তেলটা যে চায়না ডিরেক্টলি এখানে নিয়ে নেয়, যে ডিরেক্টলি যে ভায়োলেট লাইনটা যে ডিরেক্টলি নিয়ে নেয়, এগুলো হচ্ছে ডিরেক্ট পয়েন্টস। এই যে এগুলো হচ্ছে ডিরেক্ট পয়েন্টস, এগুলো হচ্ছে ডিরেক্ট পয়েন্ট। এবার এইখান থেকে ডিরেক্টলি শর্ট ডিস্টেন্সে বাই রোড আসুক, তাহলে যুদ্ধটা এখানে হচ্ছে, তাহলে এখানে এই পুরো জায়গাটা কিন্তু বন্ধ যুদ্ধের জন্য। এখান থেকে পুরো এই জায়গাটা গোটা বন্ধ। তাহলে এইখানে দেখুন এই রুটটাও বন্ধ, এইখান থেকে যে নেবে এই এখান থেকে নিতেই পারবেন, বিকজ এখানে ইউএস আর্মি আছে, নেভাল ইউএস আর্মি আছে, ট্রুপসরা দাঁড়িয়ে আছে। এখানে যুদ্ধের জন্য বন্ধ, এখান থেকে আসলেও এখানে বন্ধ। এখানে একটা সাবস্টিটিউট রাস্তা ওই জন্য খোলার চেষ্টা করছে, রাইট? পরের ব্যাপার, বাট এখন তো বন্ধ। তাই জন্য এই যুদ্ধের জন্য চায়নাও চাইবে যে আমার অয়েল সাপ্লাই যেন বেশি বন্ধ না হয়ে যায়। দেখো, চায়না হচ্ছে ইরানের সব থেকে বড় অয়েল বায়ার, ভালো করে বুঝবেন, 3-4টে স্লাইডে বুঝিয়ে দেবো। চায়না হচ্ছে ইরানের সব থেকে বড় অয়েল বায়ার, প্রাইমারি অয়েল বায়ার। চায়নার যে ক্যাপিটাল বেইজিং বিলিয়ন্স অফ ডলার্স, মিলিয়ন্স না বিলিয়ন্স অফ ডলার্স শুধু ফাইন্যান্স করে ইরানকে শুধু টাকা দেয় সবকিছু সেফগার্ড করার জন্য, ঠিকঠাক রাখার জন্য, যাতে ওখান থেকে তেল আনে। তেলের খরচা তো আলাদা, আরো এক্সট্রা ফিন্যান্সিং করে চায়না ইরানের উপর। তো ইরানের এখানে যেহেতু ফিন্যান্সিং পায়, যেহেতু টাকা পায়,
তার থেকে আপনি যার থেকে টাকা পাচ্ছেন তার উপর তো আপনি কিছু বলতে পারবেন না, আপনার কোনো চয়েসই নেই, বিকজ টাকা দিয়ে চলতেই হবে। তো ইরানের কাছে কোনো চয়েসই নেই, ইরান হ্যাজ নো চয়েস, কোনো চয়েস নেই। জাস্ট এরা নেগোশিয়েট করতে চাইছে যুদ্ধ বন্ধের জন্য, কে? চায়না অ্যান্ড ইউএস। ইউএস তাই জন্য চায়নার কাছে গেছে, এই নেগোশিয়েটটা করবে না, এই জন্য বসে আছে। কি হবে, চায়না যেটা বলবে সেটা অলমোস্ট করতে হবে, তো এর কাছে কোনো চয়েসই নেই রেদার দ্যান টু স্টে নেগোশিয়েবল। এই জিনিসটাই যে দেখেছে চায়না যে ফিনান্স করে ইরানকে, ইরানের কাছে কোনো চয়েস নেই, ইরান চায়নার কথা মতোই তার মানে চলবে বিকজ ফিনান্স করে। এই জিনিসটার ফায়দা ট্রাম্প হয়তো তাড়াতাড়ি আর্লি রেকগনাইজ করে নিয়েছে, ট্রাম্প বা ট্রাম্পের ম্যানেজমেন্ট করে নিয়েছে। অ্যান্ড এইটার এক্স মানে হচ্ছে ক্রস হবে না এটা বলছি না, এক্স মানে হচ্ছে কোলাবোরেশন। এই ট্রাম্প, ইউএস আর চায়না, দুজন মিলে কোলাব করার চেষ্টা করেছে। ট্রাম্প নিজেই জেনে যে ইরানের কাছে কোনো, চায়না যদি কিছু বলে, চায়নার কথা যদি না মানে, চায়না যদি বলেন ফিনান্সিং আর তোমায় দেবো না, তাহলে ইরান এমনি ধ্বংস, আধা ধ্বংস ওখানেই। তো ওই জন্য যেহেতু বলতে পারবে না, তাই জন্য ডিল, এটা হচ্ছে কি টু আ গুড ডিল। চায়নাই হচ্ছে কি পজিশন, বা চায়না হচ্ছে মেন পজিশনে দাঁড়িয়ে আছে এখন, যে চায়নাকে যদি ঠিকঠাক করে করা হয়, অ্যান্ড চায়নারও যদি ইন্টারেস্ট দেখিয়ে দেওয়া হয় যে এই যুদ্ধটা শেষ করো, তোমারও ইন্টারেস্ট আমারও ইন্টারেস্ট, বলছি কার কি ইন্টারেস্ট, তাহলে চায়নার কথা মানতে বাধ্য। বোঝা গেল এবারে? যদি কেউ অ্যান্সারটা না দিতে পারেন তাহলে কিচ্ছু, কারোর ভিডিও দেখে লাভই নেই। 2-3 দিন পর রিসার্চ করে ভালো জিনিস নিয়ে আসবো, আমাদের ভিডিও দেখবেন, পুরো আসল জিনিসটা সত্যিটা জেনে যাবেন। ওকে, নাম্বার 2 হচ্ছে শেয়ার্ড ইন্টারেস্ট। দুজনেরই শেয়ার্ড ইন্টারেস্ট আছে। কি কি ইন্টারেস্ট আছে? চায়নার জন্য, ফর চায়নার কি ইন্টারেস্ট আছে? যুদ্ধটা বন্ধ, সিজফায়ার করলে কমপ্লিট। এনার্জি সাপ্লাই, যে ম্যানুফ্যাকচারিং, চায়না হচ্ছে নাম্বার 1 ম্যানুফ্যাকচারিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, যে ম্যানুফ্যাকচার করে জিনিস এক্সপোর্ট করে। তারপরে এটার জন্য এনার্জি চাই, কয়লা চাই, তেল চাই। এই তেল ফেলগুলো সাপ্লাই হবে না, বাকি দেখে যেখান থেকে যা পাচ্ছে 100% ইরান থেকেও তাহলে পাবে। তাহলে যেমন ছিল তেমনি স্টেবিলিটি ভাবে কাজ করতে পারবে। চায়নার জন্য তো ভালো হলো, বুঝলাম। ইউএস এর জন্য তাহলে ভালো। ইউএস এর জন্য কি ভালো? এই যে নেভাল প্রেজেন্স, যে জাহাজে বা এই গ্রাউন্ড ট্রুপসে কিছু কিছু জায়গায়, বা এই এয়ারফোর্স, এই যে এত টাকা খরচা করে যে এরকম গার্ড করে রেখেছে ইরানে, যাতে যুদ্ধ আবার পরিস্থিতি হলে আবার ইনস্ট্যান্ট গার্ড করে রাখবো, বা যেখানে যেন যুদ্ধ জাহাজগুলো না যায়, এরম টাইপের। তো নেভাল প্রেজেন্সের এটা খুব একটা এক্সপেন্সিভ জিনিস, খুব খরচার জিনিস, খুব খরচা। নিজের দেশকে প্রোটেক্ট করতেই কত খরচা লাগে, একটা অন্য দেশের ঘেরাও করতে তো প্রচুর খরচা লাগে। আর মান্থলি, প্রত্যেক মাসের পর মাস, দিনের পর দিন হয়ে যাচ্ছে, তাহলে একটা জায়গায় তো থামতে হবে। তো এটা খুব এক্সপেন্সিভ, অ্যান্ড এর জন্য এই খরচাটা কান্ট্রির মধ্যে না গিয়ে কান্ট্রির বাইরে অন্য দেশের প্রোটেকশনের জন্য যাচ্ছে। তাই জন্য কান্ট্রির মানুষরাই, ইউএস এর মানুষরা নিজেরা রাস্তায় নামছে, অ্যান্ড দেশের জিনিসের দাম, ওখানেও তেলের দাম, সব ইনফ্লেশন বাড়ছে। সেটা ট্রাম্পের নেক্সট সেশনের জন্য খুবই একটা বাজে বা নেগেটিভ জিনিস, ফিউচারে হলেও হতে পারে। তাই জন্য ইউএস বা ট্রাম্প এটা ইউএস শেষ করতে চাইছে। সেলফ উইন, নিজেদেরও একটা ইগো স্যাটিসফাইয়ের ব্যাপার থাকে। এবার ইউএস আর চায়নার কি বেনিফিট বুঝিয়ে দিলাম, এবার ট্রাম্প আর জিনপিং এর কি বেনিফিট এটা আমি বোঝাবো। ট্রাম্পের বেনিফিট এটাই যে ট্রাম্প নিজে থেকে, জানেন একটু পাগল টাইপের মাথা, তো নিজে থেকে খুশি হওয়ার জন্য ক্লেম করতে পারে যে আমি একমাত্র যে পৃথিবীতে টোটাল আর কমপ্লিট ভিক্টরি আবার একটা জিতলাম। যেতে তো কিন্তু নি, ইরানই জিতছে, ইরানই জিতবে, কিন্তু টোটাল অ্যান্ড কমপ্লিট ভিক্টরি আমার কথা শুনে, আমার ডিলের জন্য চায়নার সাথে ইরান ভয়ে সিজফায়ারটা, আমার কথা মানলো যে হ্যাঁ সিজফায়ার করতে হবে, করলো, ইয়েস বললো। ইয়েস বলার জন্য নিজেকে কমপ্লিট ভিক্টরি বলতে পারবে। কস্টলি যে যুদ্ধ, যে এক্ষুনি বললাম, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, এগুলো স্টপ হয়ে যাবে, তো কস্টলি ওয়ার একটু টাকা বাঁচানোর চান্স পাবে। আর ইরানের যে মেন জিনিস ইউরেনিয়াম, যেখান থেকে কয়লা ফয়লা এগুলো এক্সপোর্ট করা হয়, সেটা কিন্তু ডিলে লেখা আছে যে ইউএস এর হাতে থাকতে পারে। ইরানের ইউরেনিয়ামটা পুরোপুরি নিতে পারে, যেটা খুব এক্সপেন্সিভ একটা জিনিস, যেটা চায়নাও চায়। জিনপিং এর কি আছে পার্সোনালি, চায়না ছেড়ে দিন, জিনপিং এর পার্সোনাল কি পাবে? অয়েল সাপ্লাই, যেটা দেশের জন্য খুব ভালো। মোস্ট ইম্পর্টেন্ট, যে মেজর গ্লোবাল পিস ব্রোকার, মানে মেজর পুরো পৃথিবীতে কেউ শান্তি আনতে পারেনি, শুধু চায়নায় শান্তি আনতে পেরেছে অ্যাজ আ মিডিয়েটার মাঝখানে এসে। পাকিস্তান তো ছেড়ে দিন, ওদের অনেক দূরের ব্যাপার, পারেনি। তো নিজেকে আরো একটু একই সুপার পাওয়ার, আরো বেশি বড় সুপার পাওয়ার হিসাবে দেখাবে। সিম্পল অ্যাজ দ্যাট, এটাই হচ্ছে মিটিং। এবার আমার কি মনে হয়, চার্টে পড়ে যাচ্ছি, আমার কি মনে হয়? আমার সিম্পল জিনিস মনে হয় ওয়ান সাইডেড। আমি বলবো না যে এটা যদি হয় তাহলে হবে না, এটা যদি হয় তাহলে যুদ্ধ এসকেলেট হবে, এইসব কিছু বলবো না। আমার কি মনে হয়,
ওয়ান সাইডেড বলবো, আমি ভুল হতে পারি, বিকজ না আমি ডোনাল্ড ট্রাম্প, না আমি ডোনাল্ড ট্রাম্পের রিলেটিভ, না আমি শিংপিং, না আমি শিংপিংয়ের রিলেটিভ। আমার কি মনে হয় যেটুকু আমি এতদিন মার্কেট 11-12 বছর ধরে দেখছি, যেটুকুনি আমি সারাদিন স্টাডি করি অ্যান্ড আপনাদেরই ম্যানেজমেন্ট করি, আমার রক্তে এটাই। রাত 12টার সময় কল করো, সারাদিন সকাল থেকে রাত একই কাজ করছি অ্যান্ড সারাদিন যে স্টাডি করি, সকালবেলা ঘুম থেকে উঠি, ইকোনমিক টাইমস পেপার দিয়ে শুরু হয়, রাতের বেলা আমাদের ম্যাক্রোর আমাদের নিজস্ব সফটওয়্যার থাকে, সেই ইন্টারনাল সফটওয়্যার দিয়ে শেষ হয়। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এত জিও পলিটিক্সে স্টাডি করে যে আনেওয়ালে যে ট্রাম্প ফেসে যাবে, যদি ওই জন্যই করতে চাইছে সিজফায়ারটা, ট্রাম্প ফেসে যাবে, কিন্তু ইরানও ফেসে যাবে যদি ফিন্যান্সিং বন্ধ করে দেয়, বাট চায়না রেগে যায়। তাই যারা আনেওয়ালি 1 থেকে 3 সপ্তাহ ডেজ হিসাবে লিখি, ধরুন লেটসে আনেওয়ালে 1 দিন থেকে 20 দিন, মানে আনেওয়ালে 20-21 দিনের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে যে কোনো একটা সময় হয়তো এটাকে যুদ্ধ টানা যাবে না, হয়তো একটা কমপ্লিট সিজফায়ারের অ্যানাউন্সমেন্ট হলে হতে পারে। এখন যেমন টেম্পোরারি সিজফায়ার আছে, এটা কমপ্লিট সিজফায়ারের অ্যানাউন্সমেন্ট হলে হতে পারে ইরান আর ইউএস এর মধ্যে, মানে যুদ্ধটা পুরো বন্ধ হবে। বাট যুদ্ধটা কি পার্মানেন্ট হিসাবেই হবে? বাট এটা কি পার্মানেন্ট হিসেবে সত্যি করে হবে? দি অ্যান্সার ইজ নো। আমি আগের ভিডিওতে 2-1টা ভিডিওতে বলেছি যে পার্মানেন্ট যুদ্ধ হয়তো বন্ধ হবে না, এইটা হয়তো কিছু দিনের জন্য বা কিছু মাসের জন্য বন্ধ হবে, বলবে পার্মানেন্ট, বাট তারপরে নেক্সট যখন যুদ্ধ আবার শুরু হলে হতে পারে, হয়তো নেক্সট ইয়ার বা 1-2 বছর পর যখনই হবে, তখন সব থেকে ম্যাসিভ যুদ্ধ হতে পারে রিসেশনের সময়। যদি আমরা ঠিক হই তো উইল বি হ্যাপি, না হলে কিছু করার নেই, আপনারাই দেখবেন, টাইম উইল টেল এভরিথিং, প্রত্যেকবারের মতো। তো আমার মতে সিজফায়ারটা তৈরি হতে পারে, অ্যান্ড সিজফায়ার যদি তৈরি হয় তাহলে কি হবে, আসছে সামনে মে শেষ হয়ে জুন জুলাই, সিজফায়ার যদি মে মাসের এন্ডে জুন মাসের ফার্স্টে যখনই আসছে, সিজফায়ার যদি তৈরি হয় তাহলে মার্কেট থেকে এখানে উঠতে বাধ্য। তখন আমরা আবার ভিডিও বানাবো যে সেই পজিশন থেকে কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড আর একটা জিনিস, গোল্ড এখান থেকে উঠতে পারে। কেন গোল্ড এখান থেকে উঠতে পারে কেন? বিকজ মানে শর্ট টার্ম, এগুলো সব শর্ট টার্ম, 1-2-3 মাসের বুলিশনেসের কথা বলছি, যদি যুদ্ধ বন্ধ হয় তারপর, ঠিক আছে, আমাদের মতে বন্ধ হবে যদিও। তো লং টার্মে এগুলো বুলিশ বিয়ারিশ রিসেশন আসবে, এগুলো পরের ব্যাপার, বাট আমি শর্ট টার্মের কথা বলছি। এই দুটো বুলিশ আমার মনে হচ্ছে যদি সিজফায়ার হয়। কেন? বিকজ গোল্ডের ক্ষেত্রে কেন? বিকজ ক্রুড অয়েল তখন ডাউন যাবে, ক্রুড অয়েল ডাউন গেলে গোল্ড তখন বাড়লেও বাড়তে পারে, বাট নিফটিতে কনফার্ম বাড়তে বাধ্যই, মানে মার্কেট বা গ্লোবাল ইন্ডাইসেস সব বলতে পারেন, সেটা আমাদের থ্রু থেকে কেউ যদি গিফট সিটিতেও ইনভেস্টমেন্ট করেছেন তাদেরটাও বাড়বে, মানে মিক্সচার অফ গ্লোবাল ইন্ডাইসেস, একটা ইন্ডেক্সে না, সব রকম মিক্সচার অফ ইন্ডেক্সে ইনভেস্ট করেছেন গিফট সিটি, সেখানেও, ঠিক আছে, ওকে। বাট তারপরে সতর্ক হতে হবে, তারপরে যদি পরে আর যুদ্ধটা যখন স্টার্ট হবে বা কিছু কারণের জন্য ম্যাসিভ একটা ডাউনফল আসবে, বাট ওটা পরের ব্যাপার, রাইট? তো আমার মনে হচ্ছে এটাই হচ্ছে আমার বিষয়। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা কমেন্ট করতে পারেন, নেক্সট ভিডিওতে পুরোপুরি ডিসকাস করবো, যেহেতু রিসার্চ এখনো শেষ হয়নি, আমরা অনেক কমেন্ট পেয়েছি। আমরা নেক্সট ভিডিও হয়তো এটা আনবো যে জুন জুলাইতে কি হতে পারে। যদি এইটার উপর আপনার ভিডিও চাই, দুটো জিনিস চাই, এইটার উপর ভিডিও চাইলে লাইক, সবার লাইক চাই, কোনো কমেন্ট চাই না, লাইক চাই অ্যান্ড সাবস্ক্রাইব চাই, ঠিক আছে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব চাই, অ্যান্ড সবার সাথে শেয়ার চাই, মিনিমাম 2000 লাইক, 1000 শেয়ার আর 500 সাবস্ক্রাইব নতুন আমি চাই। সবাই চেক করে নেবেন যে সাবস্ক্রাইব বাটনটা ইউটিউবে একটু গ্লিচ এসছে, যেন সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব যদি হয়ে যায় তো সাবস্ক্রাইব করে নেবেন, নাহলে কিন্তু মাঝখানে একটা ভিডিও পাবেন, 3টে ভিডিও পাবেন না, এরকমও হতে পারে। তো সব ভিডিও যদি দেখতে চান সাবস্ক্রাইব করে নেবেন, কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। এটাই হয়তো আপনারা মোটিভেশন দিতে পারেন, বিকজ আমরা ভিডিওতে মাঝখানে আপনাদের ডিস্টারবেন্স যদি না হয়, আমরা অ্যাড চালাই না। তা আপনারা কিভাবে আমাদের প্রুফ করবেন যাতে ফ্রি অফ কস্টে একটা সাবস্ক্রাইব বাটন ক্লিক করেন, লাইক ক্লিক করে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ অ্যাড না চালালেও আমাদের তো ইনকাম দরকার না, আমরা নিয়ে থেকে এখান থেকে আর্ন করতে পারবো। বাকি সব ইউটিউবারদের দেখবেন বা ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের দেখবেন, যারাই আছে তারা দেখবেন অ্যাড চালিয়ে বসে আছে, তারা যদি নিজে থেকে আর্ন করতে পারে তাহলে এখান থেকে কেন ইনকাম করবে? ইউটিউবের এইটুকু ইনকাম কত আসবে মাসে এখান থেকে? 40-50 হাজার, 60 হাজার, 1 লাখ অব্দি আসবে। মাঝখানে স্পন্সরশিপ নিয়ে নেবে, গ্রোড অ্যাড নিয়ে নেবে, জিরোধান নিয়ে নেবে, ওখান থেকে হয়তো মিক্সচার কত 2-3 লাখ আসবে। যদি 2-3 লাখ টাকা অন্যভাবে মার্কেট থেকে না কামাতে পারে, এই এসব রিসার্চ করে যারা কামাতে পারে না তারা অ্যাড চালায় অ্যান্ড স্পন্সরশিপ নেয়, সিম্পল অ্যাজ দ্যাট। আমি কোনো স্পন্সরশিপও নিই না অ্যান্ড আমি কোনো অ্যাডও চালাই না, ঠাকুরের আশীর্বাদে তার থেকে বেশি আমার হয়ে যায়, তাই জন্য, রাইট? তো ওই জন্য এইটার জন্য এইটা করতে হবে। অ্যান্ড জাস্ট ফর আ মোটিভেশন পারপাস, আপনাদের আমার ভিডিও কেমন লাগে
বা আপনাদের কোনো মার্কেট রিলেটেড কোয়েশ্চেন, যেটা নেক্সট ভিডিওতে আমি এরকম ফিচার করতে পারি, সবাই একটা করে কমেন্ট করবেন। কমেন্ট যেন 500টা কমেন্ট হয়। কেমন লাগে, কোথা থেকে দেখছেন, বা আপনার মার্কেট কোনো স্টক রিলেটেড, মিউচুয়াল ফান্ড রিলেটেড, মার্কেট রিলেটেড কোনো ডাউট আছে, নিচে কমেন্ট করতে পারেন। চলুন নিচে দেওয়া আগের দিন থেকে কিছু কমেন্ট নিয়ে নিই। একজন লিখছেন শম্পা ঘোষ, দেখুন, আমরা যখনই কমেন্ট সার্চ করি, যখন কিছু নেগেটিভ কমেন্ট পাই বা কিছু, আমরা তার ট্র্যাক রেকর্ড দেখি যে আগে সে ভালো বলতো, এখন সে খারাপ বলছে, আমাদের উপর নারাজ কিনা। এনা একমাত্র দেখলাম যে সব কটাতে কপি পেস্ট, অলমোস্ট একই লেভেলে কমেন্ট, প্রত্যেকটা ভিডিওতে একই কমেন্ট যে এসআইপি করেছি, কেউ করবেন না, আমার নেগেটিভ। আরে আপনার নেগেটিভ হতে পারে, আপনি একটা ডাক্তারের কাছে নিজে থেকে ভুলভাল ওষুধ খেয়ে মারা গেছেন বলে কি কাউকে বলবেন ডাক্তারের কাছে যাবেন না, আমি মারা গেছি বা আমার XYZ কেউ মারা গেছে? কোনো হতে পারে? কি বলছে, কি আর বলবো, একদিন ট্রাম্প মার্কেট ডাউন করছে আর একদিন মোদি ডাউন করছে, প্রায় 2 বছর ধরে মার্কেট নেগেটিভ, প্লিজ দয়া করে কেউ এসআইপি করবেন না, আমি ভুক্তভোগী। নলেজ না থাকলে সবাই এরকমই বলে, আইদার দুটো জিনিস, নলেজ নেই, নিজে থেকে করতে গেছে পাকামি করে, বা একটা কার নলেজ নেই, নর্মাল একটা এজেন্ট ধরে করে নিয়েছে, বা ব্যাংক থেকে যেখানে অ্যাডভাইস পায় না। আর নাম্বার 2 হতে পারে নিজে এসআইপি করে না, পোস্ট অফিস বা LIC এজেন্ট, সবাই মিউচুয়াল ফান্ডের দিকে এখন ঝোঁকা যাচ্ছে, যে যাওয়া উচিত, নিজের ব্যবসা বাড়ছে না, দুটোর মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখবেন, আপনারা এমনই মানুষ যারা ট্রাম্পের কথা, মোদির কথা ম্যানিপুলেটেড হয়ে যান, আমরা তা হই না। আমরা আগের দিনই বলেছিলাম কি, যে মোদি যেটা বলেছে সেটা দেশের জন্য, গোল্ডের জন্য নয়। অনেকে নিয়ে থেকে মোদি বলার পরে ফিনান্সিয়াল অ্যাডভাইজার মোদিকে ভেবে সেল করে এখানে বেরিয়ে গেছেন, পরের দিনই আমি ভিডিও বানিয়েছি, তারপরের দিন 5% গোল্ড আপ। গোল্ডের জন্য কিছু বলেন মোদি। হ্যাঁ, সেটা পরের ব্যাপার, যে গোল্ড বাড়বে কমবে সেটা পরের ব্যাপার, আপনার অ্যাডভাইজার সেটা বলবে, কিন্তু স্টিল গোল্ড পড়বে বাড়বে ওটা কোনো মোদি বলতেই পারে না, কোনো সেবিল লাইসেন্স নেই বা এমফিল লাইসেন্স নেই মোদির কাছে। ঠিক আছে, আচ্ছা, এইটার আমি একটা অ্যান্সার দিতে চাই। একটা পোর্টফোলিও আমরা দেখি, পোর্টফোলিও ইজ সিকিউরিটি পারপাসে আমাদের একটা ক্লায়েন্টের UCC, ফান্ডের নেম অ্যান্ড ক্লায়েন্টের নাম হাইড করা আছে। রিয়েল পোর্টফোলিও যাদের ভেরিফাই করার দরকার হবে, আপনারা ফোন করে নিয়ে দেখতে পারেন বা সামনে এসেও দেখতে পারেন, অবশ্যই আপ ডাউন হতে পারে ডেলি টু ডেলি। তো এসআইপির কথা বলছেন, আমি এমন একটা এসআইপি ধরেছি যেটা মার্কেট যবে থেকে পড়ছে, অক্টোবর নভেম্বর 2024, সেপ্টেম্বরের পর থেকে, তবে থেকেই ধরেছি যে এসআইপিটা স্টার্টই হয়েছে সব করে এসআইপি 5/11/2024, ট্রাম্প যেদিনকার জিতেছে সেই দিনকার আশেপাশে। ট্রাম্প মনে হয় কবে 3 না 5 তারিখ জিতেছে, তখনই। তারপর থেকে বাজারের বাজে অবস্থা, এসআইপি শুধু করে গেছে, মাঝখানে একটা সেদিনকারই 5/11 একটা লামসাম হয়েছে। কি হয়েছে? লামসাম হয়েছে, তখনই স্মল ক্যাপে লামসাম হয়েছে। স্মল ক্যাপ এখন ধরুন 18-20% ডাউন, মিড ক্যাপ এখন ডাউন, লার্জ ক্যাপও পর্যন্ত 12% ডাউন, 12% অলমোস্ট আজকের দিনে ডাউন। তার ইনভেস্টমেন্ট হয়েছে আজকের দিনে পুরো গোটা 30 লাখ টাকা, অ্যান্ড তার কারেন্ট ভ্যালু আজকের দিনে লামসাম প্লাস এসআইপি মিলিয়ে অলমোস্ট 33 লাখ, 17,000 টাকা কম 33 লাখ, 3 লাখের কাছে প্রফিট। এই যে যখন এই অ্যারোতে কেউ ক্লিক করেন আমাদের এনজে অ্যাপে, তখনই এই 3 লাখের কাছে প্লাস কত পার্সেন্ট সিএজি চলছে। সিএজি ইজ ভেরি গুড এই মার্কেট সিচুয়েশনে, যেখানে সব নেগেটিভ, লার্জ ক্যাপ পর্যন্ত 12% ডাউন, এখানে পজিটিভ আছে 9.70, অলমোস্ট 10%, পরের দিনে 10% হয়ে যাবে। যদি অনেকে বলতে পারেন যে রাজদা হয়তো তুমি গোল্ডেও হয়তো দিলে দিয়েছে, আমি বলবো এখানে না, আমি গোল্ডে দিইনি, গোল্ড ছাড়া পোর্টফোলিও দেখাচ্ছি, শুধু স্মল আর মিড, লার্জ নেই, যেটা সব থেকে বেশি পড়েছে। দেখুন স্মল ক্যাপে আছে, কোন স্মল ক্যাপ বলছি না, এনএভিও বলছি না, তাহলে জেনে যাবেন, বলবো না আমি, বিকজ এগুলো চেঞ্জ করতে হয় মাঝখানে। স্মল ক্যাপ আছে, এটা লামসাম 10 লাখ টাকা লামসাম হয়েছিল, এটাই দেখুন, এটা 10,52,000 এই সময় করা হয়েছিল 2011-2024, সিএজিআর দেখুন 7.77%। মানে মার্কেট সিচুয়েশন হিসেবে দেখুন সব মাইনাস, এখানে প্লাস, এটাই দেখুন প্লাস, প্লাস মানে 1-2% না, 7.5-8% প্লাস। মিড ক্যাপ দুটো স্মল ক্যাপ, দুটো মিড ক্যাপ, আর এখানে এসআইপিটা দেখুন, এনার এসআইপি চলে 25-25-25-25, 1 লক্ষ টাকা মাসে। এবার ধরুন কারোর 1 লক্ষ টাকার সামর্থ্য নেই, 10,000 টাকা মাসে চালানোর সামর্থ্য, তো ঠিক আছে, কিছুই না, আড়াই ধরুন লেটসে, সবার ডিফার করে। তো এখানে আপনার 2,83,000 জায়গায় হয়তো 28,031 টাকায় প্রফিট থাকতো, 8,317 টাকায় প্রফিট থাকতো। এই মাঝখানে এটা কেটে দিন, 3টা কেটে দিন, একটা করে সরে যাবে, 3 লাখ টাকা দিনে জমতো, সেটা 3,30,000 হতো, সিম্পল। তার সাথে ধরুন একটা 10,000 টাকা বা 20,000 টাকা বা কিছু একটা লামসামও করে দিয়েছেন, সেটা ডিফার করবে, ঠিক আছে। তো এনার একটা লামসাম ছিল আর বাকি সব স্মল মিডেই এসআইপি। তো আমি এটাই বলতে চাইছি, যদি
ঠিকঠাক যদি নলেজ অ্যান্ড রিসার্চ পাওয়া যায়, ভালো অ্যাডভাইজার পাওয়া যায়, মার্কেট যতই বাজে হোক, নেগেটিভ হোক, প্লাস এই যে ব্যালেন্সড অ্যাডভান্টেজে সিএজিআর এর মতো নিয়ে আমরা চলে এসেছি 10% অলমোস্ট, তাহলে মার্কেট যখন সত্যিকারের 15% বা 20% করে এক এক বছর বাড়বে, কোনো না কোনো বছর তো বাড়বে, তখন তাহলে কি হবে এটা? তখন এক এক বছরে 35-40% করে বাড়তে বাধ্য। দিস ইজ দ্য পাওয়ার অফ এডুকেশন। পাওয়ার অফ এডুকেশন। আপনি যদি সিলেক্ট করতেই পারতেন, আপনাকে হাতে এত বই পড়েছি না, আমি জাস্ট ধরিয়ে দেবো হাতে এত এত বই, প্রথম পাতাটা পড়েই বলবেন রাজদা ছেড়ে দাও, তুমি করে দাও, পারবেনই না। পাওয়ার অফ এডুকেশন, পাওয়ার অফ নলেজ, পাওয়ার অফ শিক্ষা। শুধু কমেন্ট করলে বললেই হয়ে যায় না, কাউকে এসআইপি করবেন না। যে এসআইপি করেছে সে তো হ্যাপি যে মার্কেট সিচুয়েশন রাজ। আমি ডাইরেক্ট ফান্ডে আগে ইনভেস্টমেন্ট করতাম, ডাইরেক্ট ফান্ডে আমার 18% মাইনাস চলছে, বা লেটসে 10%ই মাইনাস চলছে কমিশন বাঁচিয়ে, আর আমার অল্প 0.5% হয়তো বেশি যাচ্ছে, বেশি যাওয়ার পরেও 9.70। তাহলে তাহলে কার ডাইরেক্টে -10 এর +10, এটা না বাঁচিয়ে এটা বাঁচিয়ে, তাহলে না বাঁচিয়েও তো 20%, এই দুটোকে দেখুন 20% প্লাস হয়ে গেল এক বছরে। কে জিতলো? এ জিতলো। দিতে শিখতে হবে মাঝে মাঝে, যে যোগ্য, নালে কেউ আপনারটা করে দেবে না, সিম্পল অ্যাজ দ্যাট। ডাক্তারের কাছে যাচ্ছেন না, নিজে থেকে করছেন, নিজে থেকে ট্রিটমেন্ট করছেন ঘরে বসে, মানুষ মরতে বাধ্য। এবার মরে গেছে তখন বলবেন কি কারোর কাছে ডাক্তারের কাছে যাবেন না, বা কেউ ওষুধ খাবেন না। কেন? ভালো ডাক্তারের কাছে যান। ভুয়ো ডাক্তার বা কেউ জানে না তার কাছে গিয়ে কোনো লাভই নেই, তার কাছে যান, সে ঠিক বাঁচিয়ে দেবে। ঠিক আছে, নেক্সট ইজ, আমি এসব নিয়ে চিন্তা করি না, কারণ রাজ থাকতে আমি চিন্তা করবো না, এই জন্যই তোমার কাছে দিয়ে রেখেছি। আমি তো অতটা বুঝি না, তোমার উপর সম্পূর্ণ ভরসা আছে, এইটাই আমাদের চাই। গৌতম ব্যানার্জি, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। এটাই আমাদের চাই, যাই বলবো আমাদের কথা শুনে ইনভেস্টমেন্ট করবেন। 10টা বছর টাইম দেবে। প্রথম বছর আমি যদি বলি 3 বছরে 10 টাকাটা 20 টাকা যাবে আপনার, হ্যাঁ, তাই জন্য 10 টাকাটা 9 টাকাও যেতে পারে, একদিন দেখতেও হতে পারে, একটু অল্প লস দেখতেও হতে পারে ফার্স্ট ইনভেস্ট করার পরে, বাট 3 বছর 20 টাকা বলেছি মানে 99% চান্স যেতে বাধ্য, বিকজ রিসার্চটা আমরা তেমনি করেই বলি। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। লাস্ট ইজ, আমার পোর্টফোলিও তোমার হোয়াটসঅ্যাপে যে পাঠিয়েছি, তুমি ওকে পাঠিয়েছো, তুমি আমার পোর্টফোলিওটা ম্যানেজ করবে, করো, অথবা মিউচুয়াল ফান্ড যে ট্রান্সফার করো সেটা ঠিক হবে। আমি তোমার অক্টোবর ব্যাচ 1, এটা মানে 2020-21 তখন শেখাতাম যখন, তখন বলছেন শ্রীকান্ত সাহা। তো হোয়াটসঅ্যাপে শুধু পাঠাবেন না, হোয়াটসঅ্যাপে 1000 একটা মেসেজ, এই আপনাদের সাথে ভিডিও বানাচ্ছে হয়তো 50টা নতুন মেসেজ ভিডিও থেকে দেখে অনেকে পাঠিয়ে দিয়েছে, আমি করতে পারি না অ্যান্ড কমপ্লায়েন্সের বাইরে। আপনাকে আইদার অফিসে আসতে হবে, অর এলস অনলাইনে সুইচ যদি করতে চান, সিগনেচার করে স্পিড পোস্ট করতে হবে, বা অফলাইনে এসে সাইন করতে হবে, অ্যান্ড গোল এসে বলতে হবে। তারপরে ওটা আমাদের আন্ডারে যেটুকু আছে, উইদাউট সেলিং দ্য হোল্ডিংস, রেগুলারে থাকলে সুইচ হবে, আর ডিরেক্টর থাকলে সেল করে ব্যাংকে নিয়ে এসে নতুনভাবে স্টার্ট হবে। জাস্ট মিউচুয়াল ফান্ডের জন্য এনজে ওয়েলথের একটা অ্যাকাউন্ট খুলতে হয়, অনলাইন অফলাইন প্রসেস সবকিছু হয়ে যায়, অনলাইনে দেরি হয়, অফলাইনে তাড়াতাড়ি হয়। আর যা খুশি করেন বাকি স্টকস, প্রি আইপিও স্টকস, আপনি ডেভেঞ্চার বন্ডস যাই করবেন, ফিক্সড ইনকাম যাই করবেন, আপনার যে কোনো ডিমেটেই হয়ে যায়। আমি এনাকে বলতে চাই, লেটসে এনার নাম কি ছিল, এনার নাম ছিল হচ্ছে শম্পা ঘোষ। আপনার যদি মনে হয় আপনার জন্য এসআইপিটা না, বা আপনি অ্যাডভাইস ভালো পাননি, আমি আমার কাছে আসতে বলছি না, ফিক্সড ইনকামে যান। এফডি আর পোস্ট অফিসের তো কিছু রাখে না, তেমনি আমাদের কাছে ইভেন সেটাও আছে। আমরা যেহেতু ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স, আমাদের কাছে বায়াসনেস নেই যে মিউচুয়াল ফান্ডে রাখতে হবে। ফিক্সড ইনকাম বন্ডে যান, 1 কোটি টাকার বেশি যদি থাকে ইন কেস, এআইএফ এ যান, ট্যাক্স ফ্রি 18% মাসে পেয়ে যাবেন। ফিক্সডের তো অল্টারনেটিভস আছে, 10.5-11% করে পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে আবার ভুলভাল করে নিজে থেকে ইনভেস্টমেন্ট করবেন, এখানেও কিন্তু বন্ড ডিফল্ট হয়ে যেতে পারে। সিকিউরড বন্ড যেগুলোর এনএনপিএ 0.30-0.50 মধ্যে, সেইগুলো অ্যানালাইজ করে নিতে হবে। র্যান্ডাম দিলে কিন্তু হয়ে গেল গল্প, প্রিন্সিপাল ইজ গন। সবকিছুরই একটা ড্রব্যাক আছে। ঠিক আছে, ব্যাংকে এফডি করছেন, যে কোনো ব্যাংকে করছেন, আগের দিন সূর্যোদয় ব্যাংকে, সূর্যোদয় ব্যাংক, আপনার গুগলে সার্চ করুন, সূর্যোদয় ব্যাংকের আরবিআই লাইসেন্স ক্যান্সেল হয়ে গেছে। আরবিআই নিয়ে থেকেই বলেছে, কারো 50 লাখের এফডি আছে, 5 লাখ ফেরত পাবেন, 45 লাখ ফেরত পাবেন না, রিসেশন স্টার্ট হয়ে গেছে, ইন্ডিকেশন। ঠিক আছে, 5 দিন আগের কেস, তো ওরকম হয় না, সবকিছু অ্যানালিজ করে করতে হবে, ইভেন এফডিও। যাই হোক, আজকে কমেন্ট নেওয়া শেষ। জাস্ট লাস্ট কথা বলে দিচ্ছি, নেক্সট ভিডিওতে রিসার্চের জন্য একটু দেরি হচ্ছে, কেন? বিকজ আমাদের অলমোস্ট রিসার্চ হয়ে গেছে, এখনো হয়নি, 3-4 দিন লাগবে। প্রি আইপিও স্টকস নন ক্লায়েন্টের জন্য মিনিমাম 5 লাখ, আর ক্লায়েন্টের জন্য মিনিমাম 3 লাখ। সবাইকে হলো রিকোয়েস্ট করবো, খুব ভালো একটা সেগমেন্টে অ্যাটলিস্ট নামগুলো লিখিয়ে রাখবেন, আর 3-4 দিন সময় আছে। খুব ভালো সেগমেন্টে ফার্স্ট রিসার্চটা আমরা করছি, ডিরেক্ট যে শেয়ারগুলো কেনাবো সেগুলোর ম্যানেজমেন্টের সাথে গিয়ে বসে কথা বলেছি এতটা ভালো করে, অ্যান্ড সেই হিসেবে আমাদের টার্গেট
সব পরে ওগুলো সেই ফোনে বলে দেবো যাতে ইনভেস্টমেন্ট হবে। কিন্তু এই রিসার্চ যদি মিস করে যান, যেগুলো রিসেশনের সময় বাড়তে পারে, ইন্ডিভিজুয়াল স্টকস যেগুলো আইপিও আসার আগে ইনভেস্টমেন্ট করবো আমরা, সেগুলো কিন্তু আপনারা পরে ক্ষমা করতে পারবেন না। কেন? রিজন বিকজ আপনারা সবাই পরে ইনভেস্টমেন্ট করেন, পরে যে লাস্টে যেটুকুনি বেঁচে আছে, লেটসে আপনারা গ্রোর আইপিও কিছু মাস আগে, 6-8 মাস আগে এসছে, আপনারা গ্রোথেতে ইনভেস্টমেন্ট করেছেন 186 187 কাছে চলছে, আইপিওর পর অল্প প্রফিটেও আছে, ঠিক আছে, বাট সবার এখান থেকে নিয়ে বেরিয়ে গেছে। কেন? বিকজ বড় বড় যারা ইনভেস্টার তারা প্রি আইপিও সেগমেন্টে নিয়ে বেরিয়ে গেছে। এখানে জাস্ট এখানে সার্চ করে দেখুন, এই যে পিক 15 যেটাকে সিকোয়া ক্যাপিটাল বলা হয়, ওয়াইসি কম্বিনেটর, যে বড় বড় ভেঞ্চার ফার্ম, এরা গ্রোথে 4 বছর আগে 22 সালে ইনভেস্টমেন্ট করেছিল প্রি আইপিও আনলিস্টেড অবস্থায়। সেম গ্রোটাই তো এখনই এসছে, এখন ভালো তো আগে খারাপ ছিল। সেই গ্রো স্টকে কত পার্সেন্ট রিটার্ন নিয়ে বেরিয়েছে? 100%, অলমোস্ট 94x। আর আপনাদের কাছে ডিরেক্ট অ্যাক্সেস নেই, আমাদের থ্রুতে কিনতে হয়। এখানেও লস হয়, বোট ওই সবে ভুলভাল ইনভেস্ট করলে এখানেও লস হবে। বাট ঠিকঠাক যদি প্রফিট অ্যান্ড রিসার্চ করে আমাদের মতো ডিরেক্ট গ্রোর কেনালে, গ্রোর ম্যানেজমেন্টের সাথে গিয়ে কথা বলি যে কি অর্ডার বুক আছে, সেটা অডিট করাই হচ্ছে ডেলয়েট আর কেপিএমজির সাথে, যে অর্ডার বুকগুলো ঠিকঠাক ভেরিফাইড কিনা, সেই হিসাবে দেখুন 94x, 94x, বুঝতে পারছেন? 1 লাখ টাকাটা 4 বছরে 94 লাখ, বা 1 লাখ টাকাটা 94 ল্যাক্স নিয়ে বেরিয়ে গেছে, অলমোস্ট 100 গুণ নিয়ে বেরিয়ে গেছে 4 বছরে। আপনারা লাস্টে এরা যখন এটা সেল করছে, এক্সিট নিচ্ছে, এই সেলের মালগুলোই আপনারা এখন বাই করছেন। এগুলো তো পড়তে বাধ্য কিছুদিন পর, আর বাধ্য, নো রেকমেন্ডেশন, বাট স্টিল লাস্টে সবার খাওয়া হয়ে গেছে, লাস্টে এইটুকুনি মাংস খাওয়া আছে, হাড়গুলো পড়ে আছে, এগুলো আপনারা খাচ্ছেন। গ্রো হয়, এখান থেকেও গ্রো হয়, তারপরে শেয়ারগুলো গ্রো হয়, সবই হয়। বাট যারা মাল্টি ব্যাগার সেগমেন্টে, রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকৃষ্ণ দামানি, ভেঞ্চার ক্যাপিটালিস্ট পয়সা বানায়, লিস্টেড মার্কেটে করে না, পারবে না লিস্টেড মার্কেটে, বিকজ অ্যাডভাইস নিতে গেলে আমাদের কাছে 50 লাখ লাগে, সেবি রেজিস্টার যারা আছে তাদের কাছে পিএমএস করতে গেলে, কিন্তু এটা 5 লাখে হয়ে যায়। তো এটা ট্রাই করবেন। আমাদের রিসার্চ কারেন্টলি রেডি হয়েছে ব্যান হবে, 4টে স্টক রেডি, একটা স্টকের জন্য জাস্ট বসে আছি। 28 থেকে 30 কলকাতায় থাকবো না, গুড়গাঁও যাবো, এটার জন্যই। তো দ্যাট ইজ দ্য রিজন ওয়াই লাস্ট ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা জিনিসটাকে ফাইনালাইজ করবো, অ্যান্ড তারপরে জুন মাস থেকে এক্সিকিউট হয়তো স্টার্ট হয়ে যাবে, বা মে মাসের লাস্ট থেকেই হয়ে যাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন ভিডিওটা লাগে। ইনফরমেশন সব চ্যানেল তো দেখেন, আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন জিনিস শেখেন কিনা, ইনফরমেশন পান কিনা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।